প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে ইঞ্জিনিয়ার্স কেয়ার হোমের পক্ষ থেকে স্বাগতম। আমি আছি প্রকৌশলী নাজমুস সাকিব। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সের হিট ক্যালকুলেশন। তো চলো শুরু করা যাক। শুরুতে আমরা হিট বলতে যাকে বুঝি সেটা হচ্ছে যে তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা ও গরমের অনুভূতি জাগায়। এখন এই তাপকে যদি আমরা শ্রেণীবিন্যাস করি তাহলে পাই সেন্সিবল হিট, যার বাংলা হচ্ছে অনুভূত তাপ। তারপর কি লেটেন্ট হিট, তার বাংলাতে বলতেছি আমরা সুপ্ত তাপ। এবং রেডিয়েন্ট হিট মানে হচ্ছে বিকীর্ণ তাপ। তো শুরুতেই জেনে নেওয়া যাক যে সেন্সিবল হিট বলতে আসলে আমরা কি বুঝি এবং তার ইকুয়েশনটা কেন এমএস ডেল টি। তো আমরা জানি যে কোনো বস্তুর তাপ যদি অবস্থার মানে তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে তার অবস্থার পরিবর্তন হয় তাহলে সেই তাপটাকে আমরা বলবো হচ্ছে কে অনুভূত তাপ বা সেন্সিবল হিট। এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ফিজিক্সের ক্যালোরিমিটার অধ্যায়ে দেখেছিলাম এইচ ইকুয়াল লেখা যায় এম এস ডেল টি, যার এম হচ্ছে ওই বস্তুর ভর, এম কি ওই বস্তুর ভর, এস হচ্ছে আপেক্ষিক তাপ, এস কে আমরা বলতেছি কি আপেক্ষিক তাপ। তাহলে ভরের একক আমরা জানি হচ্ছে কেজি, আর আপেক্ষিক তাপের একক আমরা জানি যে কিলো জুল অথবা জুল পার কেজি ডিগ্রি কেলভিন। আর যদি সিজিএস জানি তাহলে কি হবে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। আসি যে ডেলটি, ডেলটিটা আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে একটি তাপমাত্রা পরিবর্তন। আগের এপিসোডে যদি আমরা জেনে থাকি যে তাপমাত্রার যে ক্যালকুলেশন ছিল তখন আমরা দেখেছি সেখানে তাপমাত্রার একক হচ্ছে ক্যালভিন, সেলসিয়াস, র্যাঙ্কিং, রোমান এবং ফারেনহাইট। তাহলে প্রত্যেকটা আলোচনা আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি। তো সেখান থেকে অবশ্যই ভিডিওটি দেখে নিতে হবে যে তাপমাত্রা কিভাবে ক্যালকুলেশন করা যায়। চলো এখন একটু জেনে যাওয়া যাক যে এইখানে আমরা ইউজ করব ডিগ্রি সেলসিয়াস অথবা ডিগ্রি ক্যালভিন, এই তাপমাত্রাটাকে ইউজ করব। আসি যদি সুপ্ত তাপের সংজ্ঞা দিতে হয় তাহলে বলতে হবে এভাবে যে কোনো বস্তুর উইদাউট চেঞ্জ অফ টেম্পারেচার, কোনো টেম্পারেচারের পরিবর্তন ছাড়া যদি অবস্থার পরিবর্তন হয় তাহলে আমরা সেটাকে বলি সুপ্ত তাপ বা ল্যাটেন্ট হিট। এবং তখন ইকুয়েশন চলে আসে কি এইচ ইকুয়াল এম এল। তাহলে এম হচ্ছে তো ভর, আমরা বুঝতেই পারতেছি ভর, এবং এলটা হচ্ছে এখানকার ল্যাটেন্ট হিট বা সুপ্ত তাপ, ল্যাটেন্ট হিট অথবা সুপ্ত তাপ। আর পরে যে টার্মটা আমরা দেখতেছি সেটা হচ্ছে রেডিয়েন্ট হিট বা বিকীর্ণ তাপ। এবং বিকীর্ণ তাপের ক্ষেত্রে আমাকে যা অবশ্যই প্লাঙ্ক কনস্ট্যান্ট, সিগমা এবং তারপর হচ্ছে এপসাইলন নট এ এবং টি টু দি পাওয়ার 4 এগুলো ক্যালকুলেশন করতে হবে, যার ক্যালকুলেশন থার্মোডাইনামিক্সের এই পার্টে আমাদের নেই। তো চলো এই যে উপরের যে দুটা ক্লাসিফিকেশন ছিল সেটা হচ্ছে একটা সেন্সিবল হিট এবং একটা ল্যাটেন্ট হিট। এই ল্যাটেন্ট হিটের মাধ্যমে আমাদের একটা ম্যাথ সলিউশন করার কাজ আজকে। তো এইটুকু যদি জেনে যাই তাহলে দেখবো এই ধরনের যে ম্যাথগুলো আমাদের আসে হিট ক্যালকুলেশনে সেগুলো আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। তো আসো জেনে নেই যে এইখান থেকে আমি কিভাবে ক্যালকুলেশন গুলো করব। প্রশ্নে বলা আছে যে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 50 গ্রাম বরফকে 110 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত করতে কি পরিমাণ তাপের প্রয়োজন হবে, এবং একটা ডেটা দেয়া আছে S16.45 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। যদি এটা কারো একটু কনফিউশন হয়ে থাকে কেন এটা ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমি একটু শিখিয়ে দেই যে এখানে আমরা যখন ইকুয়েশন লিখেছিলাম যে এইচ ইকুয়াল মূলত কি এম এস ডেল টি, এখানে যদি আমি এস রেখে দিই তাহলে হবে কি এইচ ভাগ এম ডেল টি। তাহলে এইচ এর একক মূলত কি হয় জুল অথবা ক্যালোরি, যে কোনো একটা কিছু। আর নিচে এটাকে কি বলতেছি আমরা কেজি, অথবা সিজিএস যদি হয় তাকে আমরা বলি হচ্ছে কি গ্রাম। আর এখানে যদি এমকেএস হয় তাহলে লিখবো কেলভিন, আর সিজিএস হলে আমরা লিখবো হচ্ছে কি ডিগ্রি সেলসিয়াস। এই জন্য মূলত আমাদের এস এর একক দাঁড়ায় জুল পার কেজি ডিগ্রি কেলভিন অথবা ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। আমি আশা রাখি যে এস এর যে ইউনিটগুলো আমরা লিখেছি এগুলা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমাদের দেখেন প্রত্যেকটা স্টেজে যেমন সুপ্ত তাপ হচ্ছে 4 ধরনের, সে 4 ধরনের স্টেজ আমরা বিবেচনা করে দেখি। যে প্রথমে দেখেন এইখানে এটা কি ছিল আইস অবস্থায় ছিল, মানে কি বরফ। এই বরফটা ভেঙে
বা গলে প্রথমে কি হয়, পানিতে পরিণত হয়। তাহলে এই 0°C তাপমাত্রার বরফটা আমরা যখন 0°C তাপমাত্রার পানিতে পরিণত হবে, তারপরে সেখানে গলনের সুপ্ত তাপ পাওয়া যাবে। আর যখন ওটাকেই আমি আবার ব্যাক করে ধরেন ফ্রিজে রেখে দিয়েছি পানিগুলোকে, তাহলে আবার সে বরফে পরিণত হবে। তো তখন আমরা যে সুপ্ত তাপটা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে কি, কঠিনী ভবনের সুপ্ত তাপ। তো ওই স্টেজটা হচ্ছে, ধরেন এই যে এখানে আইস ছিল, আইস থেকে 0°C তাপমাত্রার আইসে চলে আসছে, অর্থাৎ এখনো সে কিসে আছে, বরফে আছে। এরপরে 0°C থেকে আমাদের আবারও 0°C তাপমাত্রার কিসে পরিণত হবে, সে ওয়াটার বা পানিতে পরিণত হবে। তাহলে এই যে পানিতে যখন পরিবর্তিত হবে তখন দেখেন এটা অবশ্যই গলবে, এবং তখন এইখানে আমরা বলবো হচ্ছে তাকে গলনের সুপ্ত তাপ। আর যদি এটাকে ব্যাক করাতাম তাহলে এখান থেকে আমি পাইতাম যে কঠিনী ভবনের সুপ্ত তাপ। কি পেতাম, কঠিনী ভবনের সুপ্ত তাপ। আচ্ছা, ঠিক একইভাবে দেখেন 0°C তাপমাত্রা থেকে যখন পানি আরো বেশি উত্তপ্ত করা হচ্ছে, তখন কিন্তু সেখান থেকে কোথায় চলে যাব আমরা, 100°C তাপমাত্রার গরম পানিতে। এখানে আমরা জাস্ট বলবো এটাকে কি কিসে পরিণত হয়েছে, হট ওয়াটার। এটাকে কি পরিবর্তন হয়েছে, হট ওয়াটার। তাহলে এটা হচ্ছে গরম পানি, গরম পানি। আর 100 থেকে যখন 100-তে চলে যাচ্ছে, তার মানে জাস্ট লাস্ট স্টেজে 100°C তাপমাত্রার গরম পানি যখন ফুটতে শুরু করবে, তার মানে স্টিম বা ভ্যাপারে কনভার্ট হয়ে যাবে, তখন কি হবে, এই জায়গায় যেহেতু এখানে বাষ্পীভবন শুরু হয়েছে, যার কারণে একটা সুপ্ত তাপের উদয় হবে, যাকে আমরা বলতেছি হচ্ছে বাষ্পীভবনের সুপ্ত তাপ। কি বলতেছি, বাষ্পীভবনের সুপ্ত তাপ। এবং একই জায়গায় আমি যদি ওই বাষ্পকে প্রেসারাইজ করে আবার তরলে কনভার্ট করতাম, তাহলে সেই সুপ্ত তাপের নাম হতো ঘনীভবনের সুপ্ত তাপ। কি সুপ্ত তাপ, ঘনীভবনের সুপ্ত তাপ। আচ্ছা, এর পরবর্তী স্টেজে আমরা দেখতেছি যে কি হবে, 100 থেকে 110, তারপরে এখানে টেম্পারেচার পরিবর্তন হয়েছে, সেখানে অনুভূত তাপ কাজ করেছে। যাই হোক, আমরা যেখানে দেখেছি যে টেম্পারেচারের কোনো পরিবর্তন হয়নি, 100°C থেকে 100°C এর বাষ্পে পরিণত হয়েছে, অথবা 0°C এর বরফ 0°C তাপমাত্রার পানিতে পরিণত হয়েছে, তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি, সুপ্ত তাপে তার অবস্থার পরিবর্তন হয়েছে, তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি। তো আমরা যদি এই স্টেজগুলোতে একটু ফর্মুলা ডিরাইভ করতাম, তখন দেখতাম যে প্রথমে দেখেন -10°C থেকে 0°C সে কি হয়েছে, উন্নীত হয়েছে। তার মানে -10°C কম ছিল আর 0°C বেশি, যার কারণে এখানে তাপমাত্রার পরিবর্তন হয়েছে। যদি আমি এখানে হিট ক্যালকুলেশন করতাম, তাহলে H1 এর মান কি হতো, ms ΔT। আর 0°C তাপমাত্রার বরফ যখন 0°C তাপমাত্রার পানিতে পরিণত হয়েছে, তখন নিশ্চয়ই H2 স্টেজ যদি এটাকে ধরি, তাহলে এর ইকুয়েশন কি হবে, ml, কারণ এখানে কোনো তাপমাত্রা পরিবর্তন হয়নি। আবারও যখন তৃতীয় স্টেজে যখন যাচ্ছি, তাকে আমরা বলতেছি H3। দেখা যাচ্ছে এখানে 0°C তাপমাত্রার পানি কনভার্ট হয়ে 100°C তাপমাত্রার গরম পানিতে চলে গেছে, তারপরে তাপমাত্রা পরিবর্তন হয়েছে। তাপমাত্রা পরিবর্তন হলেই আমরা কি সূত্র লিখবো, ms ΔT। আবারও একইভাবে 100°C তাপমাত্রা থেকে যখন 100°C তাপমাত্রায় কনভার্ট হয়েছে, তখন আমরা জানি যে এখানে যদি আমি 4 নাম্বার স্টেজ ধরতাম, তাহলে তার ইকুয়েশন কি আসতো, ml, H4 = ml। একইভাবে পঞ্চম স্টেজে দেখেন 100 থেকে 110°C এ কনভার্ট হয়েছে, তার মানে এখানে আবারও তাপমাত্রা পরিবর্তন পেয়েছি। তাহলে এটাকে যদি H5 একটা স্টেজ ধরতাম, তাহলে তার ইকুয়েশন কি হতো, ms ΔT। আপনি দেখেন শুরুতেই বলা হয়েছিল -10°C তাপমাত্রা থেকে 110 এর বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে, সেটা মূলত আমরা ক্যালকুলেশন করব। তাহলে এখানে আমি তো চাইলেই -10 থেকে সরাসরি 110-এ যেতে পারি না, তার মধ্যে কয়েকটি স্টেজ আছে, ওই স্টেজগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। দেখেন প্রথমেই বরফ থেকে সে 0° বরফ, তারপর 0° বরফ থেকে 0° পানি, 0° পানি থেকে আবারও 100°C এর তাপমাত্রার গরম পানিতে পরিণত হয়েছে। আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধি করলে আবার কি হবে, 100 থেকে
100°C তাপমাত্রার বাষ্পীভবনে পরিণত হবে, দেন অতিতাপিত বাষ্পে পরিণত হবে 100 থেকে 110°C তাপমাত্রায়। এখন এই ক্যালকুলেশনে আমার যেহেতু 5টা স্টেজে 5টা হিট ক্যালকুলেশন হয়েছে, সেই ইকুয়েশনের মোট যে ক্যালকুলেশন সেটা আমরা একটু দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা চলে যাই সেখানে যে আমি টোটাল হিটকে এইভাবে ক্যালকুলেশন করব। ওকে, তাহলে আমরা দেখছি এখানে 5টা হিট একসাথে হওয়ার কারণে আমাদের টোটাল হিট পাওয়া যাবে। একটা হচ্ছে H1, তারপর কি H2, H3, H4 and H5। ওকে, আচ্ছা, এরপর যখন H1 আমরা দেখতেছি ms del T, তাই না? তাহলে এখানে আমার জানার বিষয় হচ্ছে m তো ভর, আমাদের ভর দেয়া আছে কত গ্রাম, 50 গ্রাম। তাহলে আমি এখানে m একবারে সবার সাথে কমন নিয়ে নিই, কারণ এখানে ms del T, ml, ms del T, mm। আচ্ছা, ভরের কোনো পরিবর্তন হয় না এটা আমরা জানি, তাই আমরা mটাকে একবারে কমন নিয়ে নিলাম। m কমন যদি নেই তাহলে প্রথম অংশে যেটা থাকে s এবং del T, এসটা একটু খেয়াল করবেন, এস কিন্তু কয়েকটা স্টেজে আছে। এখানে তাপমাত্রা পরিবর্তন হয়েছে, বাট বরফ থেকে বরফে কনভার্ট হয়েছে। যাই আমরা একটু জেনে নেই যে এস কয়েকটা স্টেজ, এস আইস টু আইস, এস কি আইস টু আইস যদি হয় তাহলে আমরা জানি এর সিজিএস এর যে ভ্যালুটা হয় 0.5 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, অথবা এর যদি এমকেএস ভ্যালু লিখি তাহলে কি হয় 2.11 কিলো জুল পার কেজি ডিগ্রি কেলভিন। এখন বলতে পারেন যে সিজিএস থেকে এমকেএইচ আসার উপায় কি? তাহলে সিজিএস থেকে এমকেএইচ আসার উপায় হচ্ছে যে আমরা এই ইকুয়েশনগুলো সলভ করার সময় জাস্ট আমরা জানি 1 ক্যালোরি সমান কি হয় 4.2 জুল, 1 ক্যালোরি সমান 4.2 জুল। এই থিওরিটাকে আমরা একটু কাজে লাগাবো এবং এখানে যখন কিলোজুলে কনভার্ট করবেন 0.5 কে জাস্ট 4.2 দ্বারা গুণ করলে দেখবেন এটা 2.11 এ কনভার্ট হয়ে যাবে। আসি, তাহলে আমি যদি এই ইকুয়েশনে লিখতাম যে এস, দেখেন আইস টু আইস, তার মানে এখানে আমার হয়তো কি একবারে এস এর মান বসিয়ে দিলাম 0.5 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, কারণ আমি এখানে গ্রাম দেখেছি, সিজিএস ইউনিটে সেলসিয়াসে আছে, যার কারণে আমরা সিজিএস এই ম্যাথটা সলভ করার চেষ্টা করব। আসেন, ডেলটি, ডেলটি যে বিষয়টা একটু খেয়াল করতে হবে যে -10 বড় নাকি 0 বড়। আমরা দেখতেছি 0 অবশ্যই -10 অপেক্ষা বড়। সেক্ষেত্রে আমি যদি ডিফারেন্স করি 0 মাইনাস -10, তাহলে ব্যাপারটা হবে এরকম, ডেলটিটা এভাবে পাওয়া যাবে যে 0 মাইনাস আবার কি -10, তাহলে আলটিমেটলি মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে +10। তাহলে এখানে ডেলটি এর যে পার্থক্যটা আমরা পেলাম সেটা মূলত কি 0.5 ইন্টু কত পাবো, ওখান থেকে আমরা দেখতেছিলাম 0 মাইনাস -10 করে পাওয়া যায় কি +10। ওকে ফাইন, প্লাস H2, H2 তে আমরা এই স্টেজে যখন চলে যাব সেখানে ছিল কি সুপ্ত তাপ H ইকুয়াল ml, যার m আমি আগেই কি করেছি কমন নিয়ে নিয়েছি, আছে কি L। তাহলে এই অবস্থায় L এর যে ভ্যালু সেটা এখন আমরা একটু দেখব যে L মূলত যখন গলনের সুপ্ত তাপ থাকে, L যখন গলনের সুপ্ত তাপ অথবা কঠিন ভবনের সুপ্ত তাপ, তখন এর সিজিএস ভ্যালু শুধুমাত্র বরফ পানি জলীয় বাষ্পের জন্য আমরা যেহেতু ব্যাখ্যা করতেছি তাই স্ট্যান্ডার্ড হিসেবে আমরা দিয়ে দিচ্ছি, অন্যান্য সময় ম্যাথে কিন্তু এই জিনিসগুলো দেয়া থাকবে। ওকে, আসি, তাহলে এল ন্যাচারালি আমাদের সিজিএস ভ্যালু হয় এত ক্যালোরি পার 80 ক্যালোরি পার গ্রাম, এবং যদি এটা এমকেএস করেন তাহলে কি করতে হবে ওই আগের মতোই 4.2 দ্বারা যদি গুণ করেন তাহলে এখান থেকে পাওয়া যাবে 336 কিলো জুল পার কেজি। আসে, তাহলে এখান থেকে যদি আমি ভ্যালুটা বসাই দিই, যেহেতু আমি সিজিএস এ ম্যাথ করতেছি, তাহলে 80 ক্যালোরি পার গ্রাম এটা বসিয়ে দিলাম। থার্ড স্টেজের কথা যদি চিন্তা করি H3 তে, তাহলে আছে কি এম এস ডেল টি, তাহলে এম আমি তো আগেই কমন নিয়ে নিয়েছি, এস, এস দেখবেন এখন এটা কি 0°C তাপমাত্রার পানি থেকে 100°C তাপমাত্রার গরম পানি। তাহলে এইখানে যেটা হয়েছে টোটালটাই পানি, এবং পানির এস যখন হবে এস ওয়াটার, তাহলে আমরা জানি জাস্ট বরফের দ্বিগুণ হবে, বরফের কি হবে দ্বিগুণ। তাহলে সেক্ষেত্রে আমি যদি বরফ কত ছিল 0.5, তাহলে এর যদি দ্বিগুণ হয় তাহলে কত হবে এটা 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, এবং তার যদি এমকেএস ভ্যালু হয় তাহলে কি হবে 4.2 কিলো জুল পার কেজি ডিগ্রি
কেলভিন। সেই হিসাবে আমি এখানে লিখে ফেললাম যে এস এর মান হচ্ছে, যেহেতু সিজিএস এ কত 1, আমি লিখে ফেলছি 1। এরপরে যখন আসবো যে এর সাথে আছে কি ডেলটি। ডেলটি দেখেন এখন 0°C তাপমাত্রার পানি 100°C তাপমাত্রার গরম পানিতে কনভার্ট হয়েছে। তারপরে এখানে ডিফারেন্সটা হবে কত 100 মাইনাস 0 প্লাস H4। 4 নম্বর স্টেজে একইভাবে দেখেন এখানে কিন্তু বাষ্পীভবনের সুপ্ত তাপ হয়েছে, যার কারণে H4 ইকুয়াল হয়েছে ml। তাহলে mটা আমি আগে কমন নিয়েছি, এল এল এই স্টেজে কত হবে সেটা একটু আমাদের জানা দরকার। যে এল নিশ্চয়ই বাষ্পীভবন অথবা ঘনীভবন এই দুইটা একই ভ্যালু হবে, এবং তার মানটা হবে এরকম যে 536 থেকে 540 এই রেঞ্জের যে কোনো একটা ভ্যালু। তবে স্ট্যান্ডার্ড যদি কেউ লিখতে চায় তাহলে মোটামুটি ভাবে 537 পয়েন্ট সামথিং 12 এত কি ক্যালোরি পার গ্রাম। আর আপনি যদি এটাকে এমকেএস এ নিয়ে যেতে চান তাহলে আবারও 4.2 দ্বারা গুণ করলে এটা আসলে কনভার্ট হয়ে যাবে 557 কিলো জুল পার কেজিতে। তাহলে আমরা ওই হিসেবে লিখে ফেলি, এম তো আগেই কমন গেছে, H4 স্টেজে তাহলে এল এর মানটা যেটা হচ্ছে কত 537 ধরে নেই, 537.12 প্লাস H5। 5 নম্বর স্টেজে দেখেন আপনি 100°C তাপমাত্রা থেকে 110-এ চলে গেছেন, এবং এই জায়গাটা আসলে র্যান্ডমলি পরিবর্তন হয়। 100°C এর পরে এই বাষ্পকে অতিতাপিত বাষ্পে কনভার্ট করতে 100 এর পর যদি 1°C পরিবর্তিত হয় তাহলে সেক্ষেত্রে দেখবেন যে এটা র্যান্ডমলি চেঞ্জ আসতেছে, এবং ন্যাচারালি যেটা হয় বরফের থেকে একটু কম হয়। তবে আমরা এক্সাক্ট ফ্রেমে বলতে পারি না যে এটা 0.45 হবে, এটা একটা ধরে নেওয়া মান। তবে বইতে দেয়া থাকবে যে আমাদের 101-এ কত, 102-এ কত, আমরা যেহেতু 110 ধরেছি সেখানে একটা আপাত দৃষ্টিতে ধরে নিয়েছি 0.45 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, সে যে একটা ভ্যালু ধরে নিয়েছি। এবং এর ইকুয়েশনে যদি এম আগেই কমন গিয়েছে, এস তাহলে আমি লিখে ফেললাম 0.45। এখন শুধু ডেলটিটা দেখার পালা। ডেলটিটা কত 100 থেকে কোথায় গেছে আমরা 110, তাহলে ডিফারেন্স হবে কত 110 মাইনাস 100, তার মানে এখানেও 10°C। তাহলে আলটিমেটলি প্রত্যেকটা ইকুয়েশনে আমরা যেটা করেছি এম এস ডেলটি, এম এর মানটা যদি আমি এখানে বসাই দিই, এম কত ছিল আমাদের বলা ছিল 50 গ্রাম, কত ছিল 50 গ্রাম। তাহলে এইখান থেকে যে মানটা আমরা পাবো সেটা অবশ্যই ইউনিটটা একটু জানিয়ে দেবো আমি, 80 1 ইন্টু 100 প্লাস 537.12 প্লাস 0.45 ইন্টু এখানেও ডিফারেন্স হচ্ছে 10। এর অ্যান্সার কিন্তু আসবে কিসে ক্যালোরিতে, কারণ আমি বের করতেছি টোটাল হিট, হিটের একক বরাবর কি হয় ক্যালোরি হয়, অথবা কি হয় জুল হয়। যেহেতু আমি সিজিএস করেছি তার মানে এখান থেকে অ্যান্সার আসবে কিসে ক্যালোরিতে। যদি কারো কনফিউশন থাকে তাহলে আপনি ইকুয়েশনটা একটু মিলিয়ে নেবেন যে এম এস ডেলটি অর্থাৎ তাপ পরিমাপ করা হয় ক্যালোরিমিটার দ্বারা, এম এস ডেলটিতে যদি আপনি যান তাহলে একটা ইকুয়েশন লিখে ফেলি আমরা। ধরেন যে এম এম এর একক কি কেজি, এস এর একক কি জুল পার কেজি ডিগ্রি কেলভিন, এবং ডেলটি এর একক যেটা হচ্ছে ডেলটি এর একক হচ্ছে কি কেলভিন, কেলভিন কেলভিন কাটা কেজি কেজি কাটা থাকে কি জুল। একইভাবে যদি সিজিএস এ রেখি তাহলে কি হবে গ্রাম ইনটু তারপর ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এম এর একক হচ্ছে গ্রাম আর এস এর একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। আর পাশাপাশি এর সাথে যখনই আমরা তাপমাত্রা করেছি তখন সেটা কি ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস কাটা গ্রাম গ্রাম কাটা থাকে কি ক্যালোরি। তাহলে আমরা মনে হয় এই যে ম্যাথটি এটা সলিউশন করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রইল।